অনার্স প্রথম বর্ষটা যে এত তাড়াতাড়ি কেটে যাবে তা কখনো ভাবতে পারিনি। মনে হচ্ছে এই তো কয়েকদিন আগে মাত্র ভার্সিটিতে ভর্তি হলাম, আর এর মাঝেই একটি বছর চলে গেল। আসলে শিক্ষা জীবনটাই হচ্ছে জীবনের সেরা একটি সময়। এই জীবনের প্রত্যেকটি মুহূর্ত থাকে আনন্দে ভরা। আরে আপনাদের সাথে বকবক করেই যাচ্ছি, এমন বকবক করলে গল্প শুরু করব কখন? আর আপনারাও এক একটা কী আর বলবো, আমাকে কিছু বলবেন না? আচ্ছা চলুন গল্প শুরু করি। আমি ইভান চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের একমাত্র ছেলে। এতক্ষণ ধরে ভার্সিটির মাঠে বাইকে হেলান দিয়ে আপনাদের সাথে কথা বলছি। আসলে আজকে অনার্স দ্বিতীয় বর্ষে ভর্তি হতে এসেছি। এর মাঝেই আমার বন্ধু অভি আসে। আমার ভর্তির কাজ শেষ, চল চল। এখন কি বাসায় চলে যাব নাকি অন্য কোথাও যাবি? আজকে আর কোথাও যাওয়া হবে না রে, আমার একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আমার মামা মামি এসেছে তো তাই। তাড়াতাড়ি কি মামা মামির জন্য যাবি নাকি মামা তো বোনের জন্য যাবি? আমার কথা শুনে অভি একটু লজ্জা পাওয়ার ভান করে। কি যে বলিস না, ও তো এমনই। হয়েছে শালা, আর কিছু বলতে হবে না। তোর মতিগতি আমার ভালো লাগছে না। মতিগতি ভালো না মানে? এত কিছু বলে সময় নষ্ট করব না। আমি তখন বাইকে উঠে বাইক স্টার্ট দেই। অভিও আমার পেছনে উঠে বসে। তারপর ভার্সিটি থেকে বেরিয়ে 5 মিনিটের মধ্যেই অভির বাড়ির সামনে চলে আসি। তখন অভি বাইক থেকে নামলে তাকে উদ্দেশ্য করে বলি, প্রেমিকাকে পেয়ে আবার আমাকে ভুলে যাস না। পরশুদিন কিন্তু ভার্সিটিতে আসবি। কেন, কালকে যাবি না? না, কালকে বাবার এক বিজনেস পার্টনারের মেয়ের এঙ্গেজমেন্ট আছে, সেখানে যেতে হবে। তাই একেবারে পরশুদিন থেকেই ভার্সিটিতে যাব। তাহলে এটা তোর জন্যই ভালো, কারণ বাসায় একটু ভাবির সাথে সময় কাটাতে পারবি। শালা এখনো প্রপোজটাই করতে পারলাম না, আর তুই প্রেমিকা বউ সব বানিয়ে দিচ্ছিস। আমি তখন হেসে বাইক টান দিয়ে বাড়িতে চলে আসি। বাইকটা গ্যারেজে পার্ক করে ভেতরে আসলাম। ভার্সিটি থেকে ফিরেই বাড়িটা কেমন শান্ত লাগছে। সাধারণত এই সময়টাতে বাবা অফিসে আর মা হয়তো কিটি পার্টিতে ব্যস্ত থাকেন, কিন্তু আজ ড্রয়িং রুমে ঢুকেই দেখলাম মা সোফায় বসে ফোন ঘাঁটছেন, আর তার মুখে লেগে আছে এক চওড়া হাসি। ইভান জীবনে মাকে এত ফুরফুরে মেজাজে খুব কমই দেখেছে। এই তো এলাম মা। এসে গেছিস? যাও ফ্রেশ হয়ে নাও। আজকে মনটা এত ভালো লাগছে যে কি বলবো। মার এই অতিরিক্ত খুশি হওয়ার কারণ জানতে চাইলাম না। আমার জানা আছে মার আনন্দ সাধারণত কোনো নতুন গয়না অথবা কোনো সামাজিক সাফল্যের সাথে যুক্ত থাকে। দ্রুত সিঁড়ি ভেঙে আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসেই দুপুরের খাবারটা একাই সেরে নিলাম। এরপর আর কোথাও বেরোনোর ইচ্ছে হলো না। ক্লান্ত শরীর নিয়ে সারাদিন ল্যাপটপে মুভি দেখতে দেখতেই সময় কাটিয়ে দিলাম। এভাবেই দিনটা পার হয়ে গেল। সন্ধ্যার পর যখন রাতের খাবারের জন্য ডাইনিং টেবিলে বসলাম, দেখলাম মা এখনও একই রকম খুশি, আর বাবার মুখেও একটা রহস্যময় হাসি। ডিনারের মাঝেই মা হঠাৎ আমাকে উদ্দেশ্য করে বললেন, জানিস ইভান, কালকে যার এনগেজমেন্ট সেই নীলা মেয়েটা কিন্তু দারুণ লক্ষ্মী, দেখতে শুনতে সব দিক দিয়ে মাশাল্লাহ। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছে কিছুদিন হলো। সবই বুঝলাম মা, কিন্তু তুমি এসব আমাকে কেন বলছো? নীলা কেমন সেটা জেনে আমার কি লাভ? না, এমনি বললাম, কারো ব্যাপারে একটু জানতে তো আর অসুবিধে নেই, তাই না? আমি আর কথা বাড়ালাম না। বাবাও নীরবে ডিনার শেষ করলেন। এরপর আর কোনো আলোচনা হলো না। খাবার শেষ করে আমি রুমে যেতে উঠতেই বাবা ডাকলেন, আমার ঘরে একবার। আমি বাবার রুমে গিয়ে দেখলাম তিনি আলমারি থেকে নতুন ঝকঝকে একটি সাদা পাঞ্জাবি বের করছেন। বাবা পাঞ্জাবিটা আমার হাতে দিয়ে বলে, এই নে, এটা রাখ, কালকে এঙ্গেজমেন্টে এটা পড়ে যাবে। আমি পাঞ্জাবিটা হাতে নিয়ে অবাক হয়ে বলি, কিন্তু বাবা পাঞ্জাবি কেন? আমি তো ভেবেছিলাম শার্ট প্যান্ট পরেই যাব। আমি ওগুলোতে কমফোর্টেবল। না,
বাড়তি কোনো কথা নয়, আমি পাঞ্জাবি দিয়েছি মানে পাঞ্জাবি পরবি। এটা আমার বন্ধুর মেয়ের প্রথম অনুষ্ঠান, সেখানে একটু ঐতিহ্য বজায় রেখে যাওয়াই ভালো। আর কালকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ অতিথিও থাকবে। বাবার কড়া মেজাজ দেখে আমি আর কথা বাড়াতে সাহস পেলাম না। আচ্ছা ঠিক আছে, কালকে পাঞ্জাবিই পরব। বাবা আর কিছু বললেন না, শুধু মুচকি হেসে বললেন, তাহলে যা ঘুমো গিয়ে, কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে। বাবা রুম থেকে চলে গেলেন। আমি পাঞ্জাবিটা হাতে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। একটা সাধারণ এঙ্গেজমেন্টের পার্টি, অথচ বাবা মার দুজনেরই এই ধরনের বাড়াবাড়ি আমাকে কেমন যেন একটা খটকা দিচ্ছে। সাদা পাঞ্জাবিটা বিছানায় রেখে ঘুমাতে গেলাম, কিন্তু মনে একটা অদ্ভুত চিন্তা থেকেই গেল, কাল কি হতে চলেছে। সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল। হালকা আলস্য নিয়ে বিছানা ছাড়লাম। গতরাতে বাবা মায়ের অতিরিক্ত উদ্দীপনা এবং পাঞ্জাবি পরার বাধ্যতামূলক নির্দেশনাটা এখনও মাথায় ঘুরছে। নিজেকেই নিজে সান্ত্বনা দিলাম, যাকগে যা হবার হবে। বাবার বিজনেসের ব্যাপার, হয়তো সত্যিই গুরুত্বপূর্ণ কিছু অতিথি আসবেন। ফ্রেশ হয়ে বেরোতেই মা প্রায় জোর করেই আমাকে ব্রেকফাস্ট টেবিলে বসালেন। ইভান ওঠ ওঠ, আজ তোর বাবার বন্ধুর মেয়ের এনগেজমেন্ট, তাড়াতাড়ি খেয়ে তৈরি হতে হবে। মা, তুমি এমন করছো যেন বিয়েটা আমার। একটা সাধারণ এঙ্গেজমেন্ট পার্টি তো, আমি তো তৈরি হয়ে আছি। আরে কি বলছিস, এটা সাধারণ এনগেজমেন্ট নয়। জানিস তোর বাবা মা আজ খুব খুশি, একটা বিরাট শুভ সংবাদ আছে। শুভ সংবাদ? কি এমন শুভ সংবাদ মা? আমাকে না জানিয়ে তোমরা এত আনন্দ করছো? সেসব পরে জানবি, আগে ভালো করে তৈরি হ। তোর জন্য পাঞ্জাবির সাথে মিলিয়ে একটা দামি ঘড়ি কিনে এনেছি, সেটা পরে নিস, দেখতে হ্যান্ডসাম লাগতে হবে তো। আমি আর কথা বাড়ালাম না। মায়ের চোখে মুখে যে এক অদ্ভুত উত্তেজনা, সেটা উপেক্ষা করা মুশকিল। তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করে রুমে চলে এলাম। বাবার দশে সাদা ঝকঝকে পাঞ্জাবিটা বের করলাম। যদিও পাঞ্জাবি পরতে আমার ভালো লাগে না, কিন্তু বাবার নির্দেশ। সাদা পাঞ্জাবিটা পরতেই নিজেকে আয়নায় দেখতে খারাপ লাগলো না। মার দেওয়া ঘড়িটাও হাতে পড়লাম। একদম তৈরি হয়ে নিচে নামতেই দেখি বাবা আর মা দুজনেই আমার জন্য অপেক্ষা করছেন। বাহ, আমার ছেলেকে তো দারুণ লাগছে, পাঞ্জাবিতে তোকে মানিয়েছেও ভালো। এবার চল, সময় নষ্ট করা যাবে না, অনুষ্ঠান ঠিক সময় শুরু হবে। আমি বাবা মায়ের সাথে বেরিয়ে পড়লাম। বাবার গাড়ি চলছে শহরের নামকরা এক 5 স্টার হোটেলের দিকে, যেখানে অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানে পৌঁছে দেখলাম পুরো হলটা আলো ঝলমলে, এলাহি আয়োজন। অতিথিরা আসা শুরু করেছেন। বাবা আর মা দুজনে যেন আজ ভীষণ ব্যস্ত, সবার সাথে হাসি মুখে কথা বলছেন। আমাকেও সাথে নিয়ে বাবাকে যারা চেনে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। এত ভিড় আর আনুষ্ঠানিকতা আমার একদম ভালো লাগে না। অভি থাকলে বরং একটু গল্প করে সময় কাটানো যেত। হঠাৎ বাবার এক বন্ধু, যিনি নীলার বাবা, এগিয়ে এলেন। তিনি নীলার বাবা শফিক সাহেব। চৌধুরী সাহেব, আপনার ছেলে তো দিনে দিনে আরও সুদর্শন হচ্ছে, মাশাল্লাহ। ওর কথা আর বলবেন না। আর আপনার মেয়ে নীলাকে তো বলার অপেক্ষাই রাখে না, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। আমাদের দুই পরিবার যখন এক হবে তখন সবাই দেখবে। দুই পরিবার যখন এক হবে? বাবা কি বলছেন এইসব? অবশ্যই এক হবে। এবার তবে নীলাকে ডাকি, সেও আপনার ছেলেকে দেখুক। হ্যাঁ হ্যাঁ, নীলাকে ডাকুন। আমার বুকের ভেতর কেমন যেন একটা টিপ টিপ শুরু হলো। ব্যাপারটা আমার কাছে একদমই স্বাভাবিক লাগছে না। এই এঙ্গেজমেন্টে এত আয়োজন, এত বেশি আমাকে দেখানো, কিসের জন্য একটা গন্ধ পাচ্ছি। শফিক সাহেব ভেতরে কাউকে কিছু বললেন। অল্প কিছুক্ষণ পরেই দেখলাম হলরুমের এক কোণা থেকে একজন নারী এগিয়ে আসছেন। তার পরনে হালকা গোলাপি রঙের লেহেঙ্গা, লম্বা স্লিম ফিগার, টানা টানা চোখ, আর চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ। সে হাসি মুখে আসছে, কিন্তু কাছাকাছি আসতেই আমি যেন থমকে গেলাম। আমার চোখ কপালে ওঠার জোগাড়। এ এ তো
এ তো নীলা। আরে ইনি তো আমাদের ভার্সিটির নতুন লেকচারার, আমার ডিপার্টমেন্টেরই, মিস নীলা ফেরদৌসী। কি হচ্ছে এসব? নীলাও আমাকে দেখে যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। তার হাসিমাখা মুখে এক চিলতে কঠিন ভাব ফুটে উঠল। সে যেন অপ্রত্যাশিত কিছু দেখল। নীলা, এদিকে আয়। ইনি হলেন ইভান চৌধুরী, চৌধুরী সাহেবের একমাত্র ছেলে। আর ইভান, এটা হলো আমার মেয়ে নীলা। বাবা, তুমি কি নিশ্চিত এই সেই নীলা যার এঙ্গেজমেন্ট? চুপ কর ইভান। এঙ্গেজমেন্ট ঠিক আছে, কিন্তু সেটা অন্য কারোর সাথে না, তোর সাথে। তোকে তো এই জন্যই এখানে ডেকে এনেছি। কিসব বলছো বাবা? উনি তো আমি আর কিছু বলার আগেই বাবা আমার হাত চেপে ধরে, তারপর আমাকে সাইডে নিয়ে যায়। আমি জানি নীলা তোর ম্যাম হয়, কিন্তু মেয়েটা সব দিক থেকেই পারফেক্ট। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? উনি তো কম করে হলেও আমার থেকে 4 বছরের বড় হবে। বয়সে বড় হলে কি হয়েছে? এটা কোনো সমস্যা না। বিয়ের পর নিজে থেকেই সবটা ঠিক হয়ে যাবে। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? উনি তো কম করে হলেও আমার থেকে 4 বছরের বড় হবে। বয়সে বড় হলে কি হয়েছে? এটা কোনো সমস্যা না। বিয়ের পরে নিজে থেকেই সবটা ঠিক হয়ে যাবে। বাবা, এটা কি হচ্ছে? তোমরা আমার সাথে আলোচনা না করেই এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছো? তোমরা কি একবারও ভাবলে না যে আমি কি চাই? যার এঙ্গেজমেন্টে এসেছে সেই মেয়ে আমার ভার্সিটির শিক্ষক, আমার ম্যাম। ইভান, আওয়াজ নামা। এটা একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। তোর মতামতের জন্য আমরা বসে থাকবো না। আমরা তোকে বড় করেছি, তোর ভালো মন্দ বোঝার ক্ষমতা আমাদের আছে। আর তোর এই ম্যাডামকে তোর মা বাবার খুব পছন্দ হয়েছে। তাছাড়া তোকে একটু শাসন করার জন্য একজন সিনিয়র বউ দরকার। আমি বিশ্বাস করতে পারছি না, তোমরা আমার জীবনের এমন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এইভাবে নিয়ে নিলে। আর ম্যাম, সেও কি এই সিদ্ধান্তে খুশি? নীলা রাজি না হলে কি আর এই আয়োজন হতো? যা, এখন চুপচাপ এঙ্গেজমেন্ট রিংটা পরিয়ে দে। অতিথিরা দেখছেন, আর কোনো কথা নয়। বাবার চোখ দেখে বুঝলাম এখানে আর কোনো তর্ক চলবে না। তার সিদ্ধান্তই শেষ কথা। মনটা তেতো হয়ে গেল। আমার ইচ্ছে, আমার পছন্দ, কোনো কিছুরই দাম নেই। আমি একবার নীলার দিকে তাকালাম। তার মুখে এখন আর সেই শিক্ষক সুলভ রাশভারী ভাব নেই, বরং কেমন যেন একটা চাপা জেদ আর বিরক্তি। নীলার বাবা শফিক সাহেব হাসি মুখে 2টি আংটি নিয়ে এগিয়ে এলেন। চারপাশে অতিথিদের চাপা গুঞ্জন আর ক্যামেরার ক্লিক ক্লিক শব্দ। মনে হচ্ছে যেন আমি কোনো সিনেমার সেটে দাঁড়িয়ে আছি, আর চিত্রনাট্য অনুযায়ী আমাকে কাজটা করে যেতে হবে। মা, এবার তোরা আংটিটা বদল করে নে। নীলা আমার দিকে এক শীতল দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টিতেই স্পষ্ট লেখা, তুমি আমার ছাত্র আর আমি তোমার শিক্ষিকা। এই সম্পর্ক আমি সহজে মানতে পারিনি, আর তুমিও আমাকে সহজে পাবে না। আমিও যেন নীলার চোখের ভাষাটা বুঝতে পারলাম। আমাদের সম্পর্কটা ভালোবাসার হবে না, হবে এক ধরনের জেদ আর কর্তৃত্বের লড়াইয়ের। আমার মন বিদ্রোহ করে উঠল। আমি চাইলাম শটান করে বলে হলরুম থেকে বেরিয়ে যেতে, কিন্তু বাবার কড়া দৃষ্টি আমাকে আটকে দিল। দীর্ঘশ্বাস ফেলে আমি একটা আংটি তুলে নিলাম। আমার হাত কাঁপছিল না, বরং মনে হচ্ছিল পুরো শরীর বরফের মতো শীতল হয়ে গেছে। আমি নীলার সামনে দাঁড়ালাম। সে তার হাতটা বাড়িয়ে দিল। আংটি পরানোর সময় আমাদের দুজনের হাত স্পর্শ হতেই এক অচেনা বিদ্যুৎ প্রবাহ অনুভব করলাম। মাত্র কয়েক সেকেন্ডের এই স্পর্শে আমাদের দুজনের মাঝের শিক্ষক ছাত্রের সম্পর্কটা যেন চিরতরে মুছে গেল। জন্ম নিল এক নতুন জটিল সম্পর্কের। আমি যখন তার আঙ্গুলে আংটিটা পরালাম, নীলার ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি ফুটল। সেই হাসিটা মোটেও ভালোবাসার ছিল না, বরং ছিল একটা চ্যালেঞ্জের হাসি। এরপর সেও আংটিটা তুলে আমার আঙ্গুলে পরিয়ে দিল। অনুষ্ঠানের বাকি অংশ আমার কাছে ঝাপসা লাগছিল। অতিথিদের উল্লাস, বাবা মায়ের আনন্দ, সব কিছুই আমার কাছে এক প্রহসন মনে হচ্ছিল। আমি কেবল দেখছিলাম আর দেখছিলাম নীলাকে। সে স্বাভাবিকভাবেই সবার সাথে
হাসি মুখে কথা বলে যাচ্ছিল, যেন কিছুই হয়নি। সে যেন এই পরিস্থিতির জন্য প্রস্তুতি ছিল। অনুষ্ঠান শেষে যখন আমরা বাড়ি ফিরছি, গাড়ির ভেতর বাবা মা ছিলেন অত্যন্ত ফুরফুরে মেজাজে। দেখলি তো ইভান, তোর জীবনে আমরা কত বড় একটা শুভ সংবাদ নিয়ে এলাম। আমাদের পুত্রবধূ রূপে গুণে সবার সেরা। মা, তোমরা একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছ, যাকে আমি চিনি শুধু আমার ম্যাম হিসেবে। আর এই সিদ্ধান্ত নেওয়ার আগে তোমরা একবারও আমার সাথে আলোচনা করার প্রয়োজন মনে করলে না? আবার একই কথা, আলোচনার কি আছে? আমাদের পছন্দই তোর পছন্দ। এখন এইসব ভুলে যা। এখন থেকে নীলা তোর হবু বউ, আর ভার্সিটিতে সে তোর ম্যাম, বাড়িতে সে তোর বউ। এই দুটো সম্পর্ক আলাদাভাবে সামলে নিতে শেখ। আমি আর কোনো কথা বললাম না। বাড়িতে এসে চুপচাপ নিজের ঘরে চলে গেলাম। বিছানায় গা এলিয়ে দিয়ে কেবল ভাবছিলাম, আমার জীবনের এই নাটকীয় মোড়টা কিভাবে এলো। আমার ভার্সিটির কড়া মেজাজ, অতিরিক্ত সিরিয়াস সিনিয়র লেকচারার নীলা ফেরদৌসী এখন আমার হবু বউ। বিয়ের আগে একটা প্রেম, একটা রোমান্টিক সম্পর্ক, এসব না হয়ে সরাসরি একজন শিক্ষককে বউ হিসেবে পেতে চলেছি। ভাবতে গিয়ে আমার মাথা গরম হয়ে গেল। নীলা, তার চোখে যে জেদ আর বিরক্তি দেখেছি তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে সেও হয়তো খুব একটা খুশি না। তাহলে কেন সে এই বিয়েতে রাজি হলো? বাবা মা তো বলেছেন নীলা রাজি না হলে অনুষ্ঠান হতো না। এর পেছনে কি অন্য কোনো রহস্য আছে? পুরো রাতটা আমার ঘুম এলো না। কেবলই মনে হচ্ছিল পরশুদিন যখন ভার্সিটিতে যাব তখন কি হবে, আমার বন্ধুদের কি বলবো, আর নীলার সামনে আমি কি স্বাভাবিক থাকতে পারবো? এই ভার্সিটির কড়া মেজাজ ম্যাডামই কি তবে আমার রাগী বউ হতে চলেছে? পরের দিনটা কিভাবে পার করলাম তা নিজেও জানি না। অবশেষে এলো সেই দিন, পরশুদিন। ভার্সিটিতে পা রাখতেই বুকটা ধুক ধুক করে উঠল। বন্ধুদের সাথে দেখা হলো। তারা মজা করে আমার এঙ্গেজমেন্টের কথা জিজ্ঞেস করলো। আমি কোনো মতে তাদের সামলে ডিপার্টমেন্টের দিকে এগোলাম। ক্লাস শুরু হতে আরও মিনিট 15 বাকি। আমি আমার বন্ধুদের সাথে করিডোরে দাঁড়িয়ে গল্প করছিলাম আর মনে মনে ভাবছিলাম, নীলার ক্লাস কি আজ আমার আছে? যদি থাকে তাহলে কেমন হবে পরিস্থিতি? ঠিক সেই মুহূর্তে ডিপার্টমেন্টের করিডোরে এসে দাঁড়ালেন মিস নীলা ফেরদৌসী। পরনে হালকা নীল রঙের শাড়ি, দেখতে অসাধারণ লাগছিল তাকে। করিডোরে থাকা সব ছাত্রছাত্রীর চোখ তখন তার দিকে। আমার চোখাচোখি হতেই নীলা আমাকে দেখতে পেল। তার চোখে সেই চেনা রাশভারী ভাব, কিন্তু তার সাথে মিশে আছে নতুন এক কঠোরতা। ইভান চৌধুরী। জি ম্যাম। সবার সামনে আমার অফিসে আসো এখনই, কিছু গুরুত্বপূর্ণ আলাপ আছে। আর হ্যাঁ, তোমার মনে আছে তো আমার ক্লাসে লেট হওয়া আমি একদম পছন্দ করি না। জি ম্যাম। নীলার অফিসের দিকে যেতে যেতে আমি অনুভব করলাম এটাই শুরু। এই ম্যাডাম, যিনি এখন আমার হবু বউ, তিনি হয়তো আমাকে প্রথম দিন থেকেই বুঝিয়ে দেবেন ভার্সিটির ম্যাডাম যখন সিনিয়র রাগী বউ হয় তখন তার রাজত্ব কেমন হয়। আমি ধীর পায়ে নীলার অফিসের দিকে এগোলাম। অফিসের দরজার সামনে এসে একবার ঢোক গিললাম। ভেতরে গেলে কি কোনো ঝড় অপেক্ষা করছে, নাকি এই ম্যাডাম আমার কাছে তার বিয়েতে রাজি হওয়ার কারণটা জানাবেন? আমি হালকা হাতে দরজায় নক করলাম। সে আমাকে ভেতরে যেতে বলল। আমি দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। নীলা তার ডেস্কে বসা, তার চোখ কম্পিউটার স্ক্রিনে। আমার দিকে তাকালো না। রুমের পরিবেশটা খুব গম্ভীর। আমি চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি নীলার সামনে একটা চেয়ার টেনে বসলাম। তখন নীলা ধীরে ধীরে মাথা তুলে আমার দিকে তাকালো। তার চোখে মুখে এখন আর সেই ম্যাডামের কঠোরতা নেই, আছে এক গভীর চাপা কষ্ট আর কঠিন জেদ। শোনো ইভান, বাইরে তুমি আমার ছাত্র, আর এই রুমে। জি ম্যাম। শোনো ইভান, বাইরে তুমি আমার ছাত্র, আর এই রুমে শুধু ভার্সিটিতে তুমি আমার ছাত্র। এর বাইরে কিন্তু তুমি আমার হবু স্বামী। তাই শোনো, ভার্সিটিতে বা বাহিরে যদি কখনো কোনো মেয়ের দিকে তাকাও তাহলে কিন্তু কি হবে সেটা পরেই দেখবে।
বাহ, চমৎকার। ম্যাম, আপনার কথায় একটা জিনিস স্পষ্ট, আপনি আমার ওপর নিজের কর্তৃত্ব জারি করতে এসেছেন। কিন্তু একটা কথা জেনে রাখুন, আপনিও আমার হবু বউ। ইভান, তোমার সাহস তো কম নয়, আমার সামনে এভাবে কথা বলছো। আপনিও তো আমার সামনে আমাকে হুমকি দিচ্ছেন, তাই না? একজন শিক্ষক হিসেবে আপনি ছাত্রদের ব্যক্তিগত জীবনে নাক গলাতে পারেন না, আর একজন হবু বউ হিসেবে আমি একটু ঝুঁকে নীলার দিকে তাকিয়ে বলি, আপনি আমার স্ত্রী হননি এখনও, আর আমি আপনাকে ভয় পাই না ম্যাম। ইভান চৌধুরী, আমি তোমার চেয়ে 4 বছরের সিনিয়র, তোমার শিক্ষিকা, আর দুদিনের মধ্যে তোমার স্ত্রী হতে চলেছি। আমি যা বলছি সেটাই হবে। তোমাকে ভার্সিটিতে সব সময় আমার চোখের সামনে থাকতে হবে, ক্লাসে ফার্স্ট বেঞ্চে বসবে, আর কোনো মেয়ের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখলে তোমার পরীক্ষার মার্কস কিন্তু আমার হাতে। আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন ম্যাম, এটা ঠিক না। আর মার্কসের ভয় দেখাচ্ছেন। প্রথমত, আমি ফার্স্ট ক্লাস পাওয়ার মতোই রেজাল্ট করি। দ্বিতীয়ত, আপনি শিক্ষক হিসেবে এমন কাজ করতে পারেন না। আপনি বরং আপনার কথাটা স্পষ্ট করে বলুন, কেন আপনি এই বিয়েতে রাজি হলেন? আমার বাবা মা তো বলেছেন আপনি খুশি হয়ে রাজি হয়েছেন। আমি কেন রাজি হয়েছি সেটা তোমার জানার দরকার নেই। জেনে রাখো, আমি এই বিয়েতে রাজি হয়েছি কারণ আমার হাতে কোনো উপায় ছিল না। তোমার বাবার কাছে আমাদের পরিবারের অনেক দেনা আছে, আর এটা আমার উপর চাপিয়ে দেওয়ার একটা ব্যবস্থা। কি বলছেন এসব? দেনা? হ্যাঁ, এখন এসব জেনে তোমার লাভ নেই। শুধু মনে রেখো, আমি তোমার জীবনে বউ হয়ে আসছি তোমার উপর খবরদারি করতে। আমি খুশি নই, তাই তোমাকেও খুশি থাকতে দেব না। আমাদের এই সম্পর্কটা হবে শুধুমাত্র একটা চুক্তি। সবার সামনে আমরা স্বামী স্ত্রী, আর আড়ালে তুমি আমার একজন সাধারণ ছাত্র, যার উপর আমার সম্পূর্ণ কর্তৃত্ব থাকবে। টেবিল থেকে উঠে দাঁড়িয়ে নীলার দিকে ঝুঁকে বললাম, আপনি আমার হবু বউ, আমার ওপর কর্তৃত্ব ফলানো এত সহজ হবে না ম্যাডাম। আপনি যদি মনে করেন এই চুক্তির কারণে আপনি আমাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তাহলে আপনি ভুল করছেন। আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র ছেলে। আমি কারো অধীনে থাকতে অভ্যস্ত নই। আমি তোমার ম্যাডাম ইভান, আর 2 দিন পর তোমার স্ত্রী। তুমি আমার ছাত্র হলেও আমি তোমাকে শাসন করব। তুমি নিজেকে চৌধুরী গ্রুপের ছেলে ভাবছো? ভার্সিটিতে তো তুমি আমার ক্লাস মিস করতে পারো না, তাই না? আর একবার যখন আমি তোমার স্ত্রী হব, তখন তোমার ভার্সিটি, বিজনেস, বন্ধুমহল সব জায়গায় আমার চোখ থাকবে। চ্যালেঞ্জ করছেন ম্যাম? এটাই চ্যালেঞ্জ। আর শোনো, তুমি যদি আমার এই শর্ত মেনে নাও, তবেই আমাদের সম্পর্কটা টিকে থাকবে। মেনে না নিলে তোমার পরিবারের মান সম্মান, আমাদের চুক্তি, আর তোমার পরীক্ষার ভবিষ্যৎ সব কিছু বিপদে পড়বে। আমি নীলার চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম। তার চোখে জেদ, কিন্তু তার সাথে মিশে আছে এক অদ্ভুত মুগ্ধতা। এই রাগী জেদি মেয়েটি এখন আমার স্ত্রী হতে চলেছে। ঠিক আছে ম্যাম, আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, কিন্তু মনে রাখবেন, এই চুক্তির খেলাটা শুধু আপনার দিক থেকেই হবে না। আমি আমার হবু স্ত্রীকে চোখে চোখে রাখব, কারণ আপনি আমার। তুমি তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি, একজন ম্যাডাম হিসেবে আপনি হয়তো আমার ওপর কর্তৃত্ব দেখাতে পারেন, কিন্তু একজন স্ত্রী হিসেবে আমি আপনার ওপর ভালোবাসার অধিকার ফলানোর চেষ্টা করব। দেখা যাক আপনার এই কর্তৃত্বের দেওয়াল কতদূর শক্ত। এবার আমি চলি ম্যাম, আমার ক্লাস আছে। আর হ্যাঁ, আজ সন্ধ্যাতেই আমার মা আপনাকে শপিংয়ের জন্য কল করবেন। আমার হবু বউয়ের জন্য দারুণ কিছু কিনতে হবে তো। আমি একগাল হেসে নীলার অফিসের দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। করিডোরে আমার বন্ধু অভি চিন্তিত মুখে দাঁড়িয়েছিল। কিরে, ম্যাডামের রুমে এতক্ষণ কি করছিলি? কোনো সমস্যা? সমস্যা নয় রে দোস্ত, খুব শীঘ্রই একটা বিরাট সমস্যার সঙ্গে আমার বিয়ে হতে চলেছে। চল ক্যান্টিনে চল, আমার তো আজ খুশিতে একটা ট্রিট দেওয়া উচিত। কিসের ট্রিট? কি হয়েছে বলবি তো? বলছি, আমার ম্যাডামকে, মানে মিস নীলা ফেরদৌসীকে আমার হবু বউ হিসেবে পেয়েছি। আজ থেকে আমার লাইফের নতুন অধ্যায় শুরু। ভার্সিটির ম্যাডাম যখন সিনিয়র রাগী বউ,
আমি তখন ক্যান্টিনে গিয়ে অভিকে সবটা খুলে বললাম। অভি শুনে তো আকাশ থেকে পড়ল। অন্যদিকে নীলা তার অফিসে বসে এখনও আমার কথাগুলো নিয়ে ভাবছে। দেখা যাক আপনার এই কর্তৃত্বের দেয়াল কত দূর শক্ত। তার মনে অজানা একটা ভয় ঢুকে গেল। এই ছেলে তো তার কর্তৃত্ব মানতে রাজি নয়, বরং চ্যালেঞ্জ জানাচ্ছে। সন্ধ্যাবেলা, হ্যালো নীলা মা, আজ রাতে আমরা তোমাদের বাসায় আসছি, কিছু কেনাকাটা নিয়ে আলোচনা আছে। নীলা ফোন রেখে দেওয়ালে টাঙ্গানো আয়নার দিকে তাকিয়ে বলে, ইভান চৌধুরী, তুমি আমাকে চ্যালেঞ্জ করেছো, ঠিক আছে, আমার কর্তৃত্ব আমি ছাড়বো না, কিন্তু এই ছেলে, একে সামলানো খুব কঠিন হবে। ঠিক সেই মুহূর্তে কলিং বেলের শব্দ। নীলা দরজা খুলে দেখল ইভান একা দাঁড়িয়ে আছে। তুমি তুমি এখানে কি করছো? তোমার মা বাবা কোথায়? ওনারা পরে আসবেন। এখন শুধু আপনার ছাত্র মানে আপনার হবু স্বামী আপনাকে নিতে এসেছে, কারণ আজ আমাদের প্রথম অফিসিয়াল ডেট, শপিং ডেট। ইভান, আমার সাথে মশকরা করবে না। তুমি কি আমাকে এখানে বিব্রত করতে এসেছো? তোমার মা বাবা পরে আসবেন বলে জানো, তবুও তুমি একা এভাবে এসেছো কেন? দরজার দিকে এক পা এগিয়ে বললাম, কেন, হবু স্বামীকে রিসিভ করতে গেলে কোনো অপরাধ হয় নাকি? আপনার অফিস রুমে আপনি আমাকে ভার্সিটির গণ্ডির বাইরে গিয়েও নিয়ন্ত্রণ করার কথা বলেছেন, তাই আমিও জানিয়ে রাখি, আমার হবু স্ত্রীকে আমি তার প্রাপ্য সম্মান দেব। শপিংয়ের মতো সুন্দর কাজে একা আসতে দিতে পারলাম না। চলুন ম্যাম, মানে নীলা। আমি তোমার সাথে একা কোথাও যাব না। তোমার বাবা মাকে আসতে বলো। আপনার বাবা মা তো বাড়িতে নেই, আর আমার মা আপনাকে আধ ঘন্টা পর কল করে জানাবেন যে ওনাদের আসতে দেরি হবে। প্ল্যানটা আগেই করা ছিল। এই সময়টা আপনার সাথে কাটানোর জন্য আমার মা বাবাকে আগেই ম্যানেজ করে এসেছে। কি ইভান, তুমি আমার উপর প্ল্যান করছো? ফুলের তোড়াটা নীলার হাতে জোর করে ধরিয়ে দিয়ে বললাম, এটাকে প্ল্যান নয়, কর্তৃত্বের প্রথম পাল্টা জবাব বলুন। আপনি ভুলে যাচ্ছেন আমিও চৌধুরী গ্রুপের ছেলে, আর আপনার চোখে যে বিরক্তি দেখছি সেটাকে ভালোবাসায় বদলে দেওয়ার দায়িত্ব আমার। এবার চলুন, শপিংয়ে দেরি হয়ে যাচ্ছে। ইভান সেদিন জোর করেই নীলাকে শপিংয়ে নিয়ে গেল। শপিংয়ের পুরোটা সময় ধরে চলল তাদের চাপা সংঘাত। নীলা প্রতিটি কাজে তার শিক্ষক সুলভ কর্তৃত্ব দেখানোর চেষ্টা করত। ইভান, এই শার্টটা নাও, এটা তোমাকে মানাবে। আমি যেটা বলছি সেটা শোনো। আমি একটা দামি জ্যাকেট হাতে নিয়ে বলি, আমি এই জ্যাকেটটা নেব, আমার জামা কাপড় আমি বেছে নেব, আর আপনার পরামর্শগুলো বরং আপনার ক্লাসের অন্যান্য ছাত্রদের জন্য রেখে দিন ম্যাম। আমি তোমার ম্যাডাম নই, তোমার হবু বউ। তাহলে ম্যাডামের মতো আচরণ করবেন না নীলা। এভাবে তাদের প্রতিটি সাক্ষাৎ, সেটি ডিনারের জন্যই হোক বা কোনো পারিবারিক আলোচনার জন্য, সব কিছুতেই কর্তৃত্ব প্রতিষ্ঠা করার একটা অলিখিত লড়াই চলত। নীলা কঠোর হতে চাইত, কিন্তু ইভানের ঠোঁটের কোণের হাসি, তার আত্মবিশ্বাস এবং মাঝে মাঝে তার চোখে ফুটে ওঠা সরল মুগ্ধতা নীলার মনকে দুর্বল করে দিত। কখনো কখনো ইভান খুব যত্ন করে নীলার জন্য কফি নিয়ে আসতো, অথবা হঠাৎ করে এমন কিছু বলতো যা নীলার রাগ কমাতে সাহায্য করত। একদিন রাতে নীলা যখন অফিসের কাজ করছে, তখন ইভান তাকে ভিডিও কল করলো। কি চাই তোমার? জানো না আমি এখন কাজ করছি? জানি, তাই তো কল করেছি। ম্যাম, এত রাতে কাজ করলে আপনার ঘুম হবে তো? একটু ফ্রেশ হন। আর হ্যাঁ, আমি শুধু দেখতে চাইছিলাম ভার্সিটির ম্যাডামকে রাতের বেলা তার হবু স্বামীর কেমন দেখতে লাগে। ইভান, দারুণ লাগছিল নীলা। এবার ঘুমাতে যান। আপনার রাগী মুখটা দেখে আমার আর রাগ হচ্ছে না, বরং মনে হচ্ছে আপনাকে খুব তাড়াতাড়ি আমার কাছে চাই। ইভানের এই ধরনের হঠাৎ মিষ্টি কথাগুলো নীলার কঠিন আচরণ ভেদ করার চেষ্টা করত। বিয়ের দিন ঘনিয়ে আসা, কর্তৃত্বের এই চাপা লড়াইয়ের মধ্যে দিয়েই আমাদের বিয়ের দিন ঘনিয়ে আসতে শুরু করলো। একে অপরের প্রতি রাগ, জেদ এবং অজানা এক আকর্ষণ, এই দুইয়ের মিশেলে তৈরি হয়েছিল তাদের প্রাক বৈবাহিক সম্পর্ক।
বিয়ের সপ্তাহখানেক আগে আমাদের হলুদ সন্ধ্যার অনুষ্ঠান। আমি পাঞ্জাবি পরে বসে আছি। নীলা তার বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের সাথে আসে। হলুদ রঙের লেহেঙ্গায় নীলাকে দেখতে অন্যরকম লাগছিল। যখন নীলা আমাকে হলুদ ছুঁয়ে দিতে এলো, তখন আমি নীলার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। বেশি হাসবেন না ইভান চৌধুরী, সবার সামনে আমার কর্তৃত্ব মানতে বাধ্য হবেন। বিয়ের পর আমার কর্তৃত্বের নিচে আপনার এই রাগী ভাবটা আর থাকবে না নীলা। আমি অপেক্ষায় রইলাম। নীলা রাগ হলো, কিন্তু কিছু বলতে পারল না। হলুদের অনুষ্ঠানে ইভান ইচ্ছে করেই নীলার আশেপাশে থাকতে শুরু করলো। ছবি তোলার সময় তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলো। উদ্দেশ্য একটাই, নীলার কর্তৃত্ব ভেঙে তার হৃদয়ে জায়গা করে নেওয়া। বিয়ের ঠিক আগের দিন রাতে ইভান একটা টেক্সট করলো নীলাকে। কালকে থেকে আমি আপনার ছাত্র নয়, আপনার স্বামী হব। আপনার সব কর্তৃত্ব, সব রাগ কালকে থেকে আমার কাছেই জমিয়ে রাখবেন। আমি তৈরি আপনার সিনিয়র রাগী বউকে সামলানোর জন্য। নীলা এই মেসেজটা পড়ে হেসে ফেলল। রাগে না আনন্দে সে নিজেও বুঝতে পারল না। অবশেষে সেই দিন এলো, তাদের বহুল আলোচিত বিয়ের দিন। 5 স্টার হোটেলে বিলাসবহুল আয়োজন, বহু গণ্যমান্য অতিথির সমাগম। ইভান শেরওয়ানি পরে অপেক্ষা করছে। তার মনে উত্তেজনা, ভয় এবং এক প্রকার কৌতূহল। আজ থেকে তার জীবনের কঠিন অধ্যায় শুরু। নীলা যখন বিয়ের পিঁড়িতে বসার জন্য এলো, তখন তার মুখে ছিল গম্ভীরতা। এক জমকালো সাজেও তার শিক্ষক সুলভ ব্যক্তিত্বটা ঢাকা পড়েনি। সে যেন বোঝাতে চাইছিল, একজন ম্যাডাম কখনোই পুরোপুরি বউ হয়ে যায় না। ম্যাম, আপনার কর্তৃত্ব আমি সম্মান করি, কিন্তু এখন থেকে আপনি শুধু আমার। আপনি আমার ভার্সিটির সিনিয়র ম্যাডাম, আমার সিনিয়র রাগী বউ, আর আমার চিরদিনের ভালোবাসা। বেশি কথা বলবেন না ইভান, মালা পরাও। ইভান হাসলো। সব আনুষ্ঠানিকতা শেষ হলো। আমরা স্বামী স্ত্রী। বাসর ঘরে ঢোকার সময় ইভান আমার দিকে তাকিয়ে বলল, ম্যাম, অফিসিয়াল আওয়ার শেষ, এবার ঘরে চলুন। বাসর ঘর, চারিদিকে ফুলের সুবাস, মৃদু আলো। নীলা বধূবেশে বসে আছে। তার মুখে সেই রাশভারী গম্ভীরতা, কিন্তু চোখে এক অজানা অস্থিরতা। সে তার এই ছাত্রকে কিভাবে সামলাবে? ইভান দরজা বন্ধ করে নীলার দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। ম্যাম, মানে নীলা, এখন কি ক্লাস শুরু হবে, নাকি আমার হবু বউ তার কর্তৃত্বের দেওয়াল ভেঙে একজন সাধারণ স্ত্রী হয়ে আমার পাশে বসবে? তুমি তুমি কেন আমার সাথে এমন করছো? কেন আমার জীবনটা এমন জটিল করে দিলে? আমি নীলার পাশে বসে তার হাতটা নিজের হাতে নিলাম। জটিলতা আমি আনিনি নীলা, জীবন নিজে এনেছে। কিন্তু এখন আমি সেই জটিলতাকেই ভালোবাসি। আমি জানি আপনি এই বিয়েতে খুশি নন, কিন্তু আপনাকে খুশি করার চেষ্টা করব। আপনার কর্তৃত্ব আপনি জারি করতে পারেন, কিন্তু মনে রাখবেন, ভালোবাসার কর্তৃত্ব আরও শক্তিশালী। ইভান, আমার আঙ্গুল দিয়ে নীলার ঠোঁট স্পর্শ করে বললাম, কোনো কথা নয়, আর কোনো কর্তৃত্ব নয়। আজ থেকে আমরা স্বামী স্ত্রী, আর আমার এই সিনিয়র রাগী বউকে আমি আমার মতো করে চিনতে চাই। ইভান তখন আলতো করে নীলার ঘোমটাটা তুলে দিল। ঘোমটাটা তুলে দিতেই নীলা এক ঝলকে ইভানের চোখে তাকালো। সেই চোখে কোনো জেদ নেই, কোনো চ্যালেঞ্জ নেই, আছে শুধু এক গভীর সরল মুগ্ধতা। এই দৃষ্টির সামনে নীলার এতদিনের গড়ে তোলা কঠোরতার দেওয়ালটা যেন ভেঙে যেতে শুরু করলো। ইভান, তুমি জানো না আমি কিসের মধ্য দিয়ে গিয়েছি। আমি এই বিয়েতে জানি আপনি আমার বাবার জন্য বাধ্য হয়েছেন। জানি আপনি আপনার শিক্ষক সত্তা হারাতে চাননি। জানি আপনি আমার চেয়ে 4 বছরের বড় বলে মানসিকভাবে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারছিলেন না। কিন্তু একটা কথা মনে রাখবেন নীলা, ভালোবাসা হিসাব করে আসে না। আপনার চোখের গভীরে যে কষ্টটা দেখেছি, সেটাই আমাকে আপনার প্রতি আরও বেশি যত্নশীল করেছে। আমি তোমাকে চ্যালেঞ্জ করেছিলাম। আমি তোমার উপর কর্তৃত্ব ফলাতে চেয়েছিলাম, কারণ আমি নিজেকে দুর্বল দেখাতে চাইনি। আমি ভয় পাচ্ছিলাম তুমি আমাকে কেবল একজন শিক্ষক হিসেবে দেখবে।
আমি নীলার হাতে একটি চুমু দিয়ে বলি, আমি আপনাকে ম্যাম হিসেবে দেখেছি, কিন্তু আপনার রাগের আড়ালে লুকিয়ে থাকা কোমলতা, আপনার জেদের আড়ালে থাকা অসহায়ত্ব, সেটা আমাকে প্রেমিক বানিয়েছে। আপনি আমার ম্যাডাম, কিন্তু আজ থেকে আমার জীবনের রানী। আমি তখন ধীরে ধীরে নীলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলি, আপনার কর্তৃত্বের খেলা শেষ নীলা, এখন আমার ভালোবাসার পালা। নীলা কিছু বলার আগেই আমি তার কপালে আলতো করে একটি চুমু এঁকে দেই। সেই স্পর্শে নীলার ভেতরে থাকা সব রাগ, জেদ আর অভিমান যেন কর্পূরের মতো উবে গেল। তার হৃদয়ের গভীরে থেকে বেরিয়ে এলো এক চাপা দীর্ঘশ্বাস। সে বুঝতে পারল এই ছেলেটার সরল ভালোবাসার কাছে তার সব কঠোরতা আজ পরাজিত। নীলা আলতো করে ইভানকে জড়িয়ে ধরে বলে, আমি হেরে গেলাম ইভান তোমার ভালোবাসার কাছে। তুমি আমার ছাত্র, কিন্তু আমার হৃদয়ের মালিক। আমি আনন্দে নীলাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার সিনিয়র রাগী বউ, এবার আপনার সব কর্তৃত্ব আমার ওপর পড়ে গেল, শুধু ভালোবাসা দিয়ে। সেই রাতে বাসঘরে কোনো সংঘাত রইল না, রইল শুধু দুই হৃদয়ের মিলন। আমরা আমার অকপট ভালোবাসা এবং নীলার চাপা আবেগ মিলেমিশে একাকার হলো। আমাদের রোম্যান্সের মধ্যে দিয়ে আমাদের নতুন দাম্পত্য জীবনের সূচনা হলো। শিক্ষিকা ছাত্রের সম্পর্ক ছাপিয়ে সিনিয়র জুনিয়রের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একে অপরের প্রতি সম্পূর্ণভাবে সমর্পিত হলো। তো দর্শক বন্ধুরা, আমরা আজকেও প্রায় গল্পটির শেষ প্রান্তে চলে এসেছি। তো গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগের মতো আর ভিউ লাইক কিছুই হয় না, দুঃখজনক ব্যাপার, কি আর বলবো, কিছুই বলার নেই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি আজকেও যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ।